এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আজকে নোটিশ বোর্ড চেক করছেন? জি স্যার, করেছি। এটা ক্রেডিট কিন্তু আপনার। সরি, ঠিক বুঝলাম না স্যার। আমার মিসেস তো ঘটনা শুনেই রেগে টেগে একাকার। মহিলা কর্মী অফিসে আসছে, অথচ ম্যাটারনিটি লিভ নেই। আপনার আবেদনের কথা শোনার পর তো বাড়িতে টেকাই ধাই হয়ে পড়েছিল। হা হা। বসকে আজ বেশ উৎফুল্ল দেখাচ্ছে ইতমিনানের কাছে, তাই মনে হলো বইয়ের ঝাড়ে খেয়ে এত আনন্দ। বিয়ের সমীকরণ বড়ই জটিল। আপনার জন্য কফি বলবো নাকি চা? থতমত খেয়ে গেল ইতমিনান। কিসের ভেতর কি বসের অফার ফিরিয়েও দিতে পারলো না। চা? ভেতরে ঢোকার সময় ইতমিনানের বুক দুরুদুরু করছিল। এখন মাথায় জট পাকিয়ে যাচ্ছে। তাও ভালো, বসের থেকে চায়ের অফার পেয়েছে। চারটিখানি কথা নাকি। ভদ্রলোক পিয়নকে ডেকে 2 কাপ চা দিতে বললেন। হাসি মুখে ইতমিনানের দিকে তাকালেন, বললেন, আপনি একটা অস্বাভাবিক আবেদন করেছিলেন। ভাবতেই যেমন অযোগ্যিত লাগছে। লং টাইম তো এভাবে কারোর প্রক্সি দেয়া সম্ভব না। তার চেয়ে আপদ রোল সেটা করে দিলাম। কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? কোন বিষয়ে স্যার? এই যে ম্যাটারনিটি লিভ নিয়ে। কিছুক্ষণ ভাবল ইতমিনান, মাথা নাড়িয়ে বলল, না স্যার, কোন বিষয়ের কথা বলছেন ধরতে পারছি না। ভদ্রলোক আবার হাসলেন, কণ্ঠ নিচু করে বললেন, লতা ছাড়া কিন্তু অফিসে বিবাহিত আর কোনো মহিলাই নেই। কাজেই রুল আপদ আপ্লয় হওয়ার কোনো চান্সই নেই। ইতমিনান ভাবল, আসলে এই অফিসে একমাত্র বিবাহিত মহিলা লতা, আবার বিধবা বটে। দীর্ঘশ্বাস ছাড়ল ইতমিনান। বস হেসে যাচ্ছেন। তার কাছে সম্ভবত মনে হচ্ছে তিনি খুবই চালাকি একটা কাজ করেছেন। বইয়ের ঝাড়ি খেয়ে বিবেক নড়ে উঠেছে। ম্যাটারনিটি লিভ সেট করেছেন, প্রশংসা পেয়েছেন, অথচ কেউ ছুটি পাচ্ছে না। চালাকি বটে, খুশি হওয়ারই কথা। ইতমিনান অল্প বিস্তর হাসল, তৃপ্তি করে উচ্চপদস্থ চা খেলো। পরের শনিবারে রনির বোনের বাড়িতে মালিহাকে নিয়ে গেল ইতমিনান। মেয়েটার মুখ শুকিয়ে এইটুকু হয়ে গেছে। দীর্ঘশ্বাস ছাড়ল ইতমিনান। তার ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠে। আর যার উপর দিয়ে পুরোটা গেছে তার না জানি কেমন লাগে। মালিহার দিকে তাকালো ইতমিনান। একভাবে বসে আছে, কোনো নড়চড় নেই। একটু পর রিপা এলো। রনি তার পিছু পিছু। রনি হাসি মুখে সকলকে পরিচয় করে দিল। রিপা মালিহার হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেল। মালিহার কাছে মনে হলো রিপা বেশ মিশুক। ইতমিনানের কাছে সে শুনেছে রিপা নাকি বিদ্যুৎ অফিসে বড় পোস্টে চাকরি করে। সাধারণত যেমন হয়, বড় পদে চাকরিরত ব্যক্তি সবসময় একটু অন্যরকমভাবে চলতে পছন্দ করে, যেন তার কথাবার্তায় পদ মর্যাদা বোঝা যায়। সাধারণভাবে চলতে তাদের অনেকেই নারাজ। রিপাকে দেখে তেমন কিছু মনে হলো না। খুব আন্তরিক ভঙ্গিতে বিছানায় খেলতে থাকা মেয়ের পাশে তাকে বসিয়ে দিল রিপা। এই যে তোমার ছাত্রী, ও কিন্তু খুব জ্বালাতন করে। বুয়াদের কাউকে একদণ্ড স্থির থাকতে দেয় না। বাড়ি এসে সবই শুনি। তুমি কতদিন টিকতে পারো সেটাই দেখার পালা। মালিহা স্মিত হাসলো, হাত বাড়িয়ে দিল মেয়েটার দিকে। সে চোখ বরাবর করে মালিহার দিকে তাকিয়েছিল। নতুন কাউকে দেখে সম্ভবত পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। তার মাঝে মালিহার হাত বাড়িয়ে দিলে ঝট করে কুলে চলে এলো। মালিহা প্রায় বিছানায় শুয়ে পড়েছিল। সে মনে করেছিল অচেনা মানুষের কাছে বাচ্চাটা আসবে না। অপ্রস্তুত থাকার কারণে এলোমেলো দশায় পড়তে হলো। মেয়েটা খিলখিল করে হেসে উঠল, যেন খুব মজা পেয়েছে। রিপা গলা মোটা করে বলল, লামিয়া, এমন করে না। লামিয়া একবার মায়ের দিকে তাকালো, তবে মায়ের আদেশ নিয়ে আর ভাবলো বলে মনে হলো না। মালিহার গালে এক আঙ্গুল দিয়ে চিকন গলায় বলল, নাম কি তোমার? মালিহা হাসলো। মেয়েটা বেশ চটপটে। মালিহা। কেউ নাম জিজ্ঞেস করলে পুরো নাম বলতে হয়। একদম বড়দের মতো করে বলল লামিয়া। মালিহা ইসলাম। আমার নাম ঈশা জান্নাত লামিয়া। তোমার আর আমার নামের একটা মিল আছে কি বলো তো?
জানি না তো। আমার নাম মালি আর আমার নাম লামি, মিল না? হ্যাঁ, তাই তো। আমার বয়স 5 বছর। তোমার কথা একটু 5 আঙ্গুল তুলে দেখালো লামিয়া। তোমার থেকে 16 বছরের বড় আমি। তাহলে বলো, আমার কত বছর? সহজ করে বলো কি হয়। আমি তো 16 পর্যন্ত গুনতেই পারি না। তোমার 12-র পরে শুধু 22 চলে আসে, 13 আসতে চায় না। তুমি ঠোঁট উল্টে বলল লামিয়া। রিপা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। শুরু হয়ে গিয়েছে। মেয়েটা এত কথা বলতে পারে। পরপর লামিয়ার দিকে তাকিয়ে বলল, এখন থেকে মালিহার কাছে তোমাকে পড়তে হবে। মিস বলে ডাকবে তাকে। নামো এখন। পড়ার কথা শুনে লামিয়ার মুখটা ছোট হয়ে গেল। মালিহার দিকে তাকিয়ে তার গলা জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলল, আমাকে পড়াবে, মারবে, গল্প করবে না। মারবো কেন? এমন মিষ্টি পাখিকে কেউ মারতে পারে? গল্পই তো করব। গল্প করতে করতে মাঝে মাঝে একটু পড়বো। লামিয়া নিরস গলায় বলল। মারতে পারে, সবাই আমাকে মারে। রিপা বিব্রত হয়ে বলল। যাও লামিয়া, বুয়া চা বানিয়েছে নাকি দেখে আসো। দ্রুত যাও। লামিয়া ছুটে গেল। মালিহা বুঝলো মেয়েটার মন ঘোরানো খুবই সোজা, কিন্তু রিপার লুকোছুপা তার চোখ এড়ালো না। বেশ কিছুক্ষণ থেকে দুজনে বের হলো। ঘড়িতে তখন সকাল 11টার কাছাকাছি সময়। ইতমিনান বলল, কেমন লাগলো? ভালোই, ভার্সিটি কাছে আছে, যাতায়াতে সুবিধা হবে। ইতমিনান মাথা নাড়ল। মালিহা ইতস্তত করে বলল, বেতনের কথা তো কিছু বললো না। তোকে বলেনি? রনি যে বলল আমাকে। মালিহা ইতমিনানের মুখের দিকে তাকালো। ইতমিনান আবার বলল, 10 দেবে বলেছে। 10,000। মালিহার কণ্ঠে বিস্ময়। লামিয়ার আগের টিচারকেও এমনই দিত, কিন্তু লামিয়া নাকি বেশি দুষ্টুমি করে তাই ছেড়ে দিয়েছে। ঢুক গেল মালিহা। কত দুষ্টুমি করেছে 10,000 টাকার চাকরি ছেড়ে দিল। খাটনিও তো কম হবে না। প্রতিদিন 2-2.5 ঘন্টা সময় দিতে হবে। এসব বাচ্চা কাচ্চা সামলানো ধৈর্যের বিষয়। তাছাড়া রনির দুলাভাই বিশাল বড় লোক, সেই রমরমা ব্যবসা। এই মাসে দুবাই যায়, ওই মাসে অস্ট্রেলিয়া যায়, বিশাল ব্যাপার স্যাপার। ওদের কাছে 10,000 কোনো বিষয় না। মালিহা মনে করলো বিদায়ের সময় রিপার করা আকুতি। সে হাত ধরে বলেছিল তার মেয়েটার যেন খেয়াল রাখে। মালিহার ভয় হলো সে পারবে তো। ইতমিনানকে কে যেন ফোন করলো। হঠাৎই উত্তেজিত হয়ে পড়ল সে। মালিহা ঘাবড়ে গেল। নানান দুশ্চিন্তা খেলে গেল মাথায়। ইতমিনান ফোন রেখে বলল, তোকে হল পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার এক কলিগকে হাসপাতালে নিয়ে গেছে। ইমার্জেন্সি অবস্থা। তুই একা যেতে পারবি না? পারবো। কি হয়েছে তার? প্রেগনেন্ট ছিল, পেইন উঠেছে। বলতে বলতে একটা রিক্সা ডেকে দিল ইতমিনান। ভাড়া মিটিয়ে দেওয়ার সময় মালিহা নিষেধ করলেও শুনল না। ব্যস্ত কণ্ঠে বলল, পৌঁছে আমাকে একটি মেসেজ দিস। মালিহা কণ্ঠ উঁচু করে বলল, সাবধানে যেও। ইতমিনান ততক্ষণে বিপরীত দিকে ঘুরে গেছে। আতিপাতি করে রিক্সা খুঁজছে। মালিহা রিক্সা ছেড়ে দিলেও সে পেছনে তাকিয়ে রইল। ইতমিনান ফোনে কথা বলছে, কি যেন বলে পেছনে তাকালো। মালিহা রিক্সার দিকে ছুটতে শুরু করলো। মালিহা দ্রুত রিক্সাওয়ালাকে বলল, মামা দাঁড়ান দাঁড়ান। রিক্সা থামতে থামতে ইতমিনান পাশে চলে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, মালিহা, তোর ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। ব্লাড দিতে পারবি? ইমার্জেন্সি 2 ব্যাগ লাগবে। পারবো। ইতমিনান রিক্সাওয়ালাকে হাসপাতালের ঠিকানা দিয়ে দিল। নিজেও আরেকটা রিক্সা নিয়ে ছুটলো হাসপাতালের দিকে। ওয়েটিং রুমে বসে আছে বয়স্ক দুজন ব্যক্তি। দুজনেরই চোখে মুখে ভয়। ঘামে জবুথুবু হয়ে সেখানে এলো ইতমিনান, তার পেছনে মালিহা। ইতমিনানকে দেখে যেন বৃদ্ধ মানুষ দুজন হালে পানি পেল। তড়িৎ গতিতে উঠে এসে হাও মাও করে কান্না শুরু করলো। কান্নার শব্দ এতই জোরে ছিল যে অপারেশন থিয়েটার থেকে নার্স বেরিয়ে এলো। বিরক্ত মুখে বলল, এখানে এত শব্দ করবেন না, ভেতরে ডাক্তার, রুগী সবার সমস্যা হচ্ছে। বলেই ফিরে যেতে চাইলো নার্স মহিলাটি। আবারও ফিরে এসে বলল, আপনাদের রক্ত ম্যানেজ করার কথা বলেছিলাম, করেছেন? ইতমিনান এগিয়ে এলো। জি হয়েছে। রোগীর কি অবস্থা? নর্মালে হবে? বেবির পজিশন উল্টো হয়ে আছে, নর্মাল সম্ভব না, সি সেকশনে যেতে হবে। রুগীর শরীরে রক্ত নেই বললেই চলে। কে রক্ত দিবে? মালিহা এগিয়ে এলো। আমি কিছু টেস্ট করাতে হবে, দ্রুত আসুন। নার্স মহিলা অপারেশন থিয়েটারের ভেতরে গেল। পরপরই বের হয়ে এসে মালিহাকে সঙ্গে নিয়ে কোথাও ছুটল। ইতমিনান বৃদ্ধ লোকটার হাত ধরে বলল, কান্নাকাটি করবেন না আঙ্কেল, আল্লাহ ভরসা।
লোকটা উপর নিচ মাথা নাড়ালো। লতার শাশুড়ি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, দেখে মনে হলো যেন শরীর ছেড়ে দিয়েছে। আঙ্কেল আন্টি কি অসুস্থ? না, আমরা আর কি অসুস্থ হব? মেয়েটার চিন্তায় এই অবস্থা। ইতমিনান আর কিছু বলল না, অস্থির চিত্তে পায়চারি করতে লাগলো। গলার কাছের দুটো বোতাম খুলে দিল। উপরে তাকিয়ে দেখলো ফ্যান আছে। আশেপাশে তাকিয়ে সুইচ খুঁজলো। সুইচ বোর্ডের ভয়ানক অবস্থা, এক জায়গা থেকে লাল কালো তার বেরিয়ে আছে। গরমটা শুয়ে নিল ইতমিনান। জীবন বাঁচানো ফরজ। মালিহা ফিরে এলো। সেই নার্সটি এসে বললেন, কিছুক্ষণ পরে একজন নার্স আসবে, তার সাথে যে রক্ত দিয়ে আসবে। মালিহা সম্মতি জানলে মহিলা অপারেশন থিয়েটারে ঝুঁকে পড়ল। 2 ব্যাগ রক্ত দিয়ে মালিহা আর নড়তে পারছে না। নার্স মালিহার হাত থেকে ক্যানোলা বের করে ইতমিনানকে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ওনাকে একটু গ্লুকোজ খাইয়ে দিন, কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতমিনান তখনই গ্লুকোজ কিনে আনলো। 2 দিন আগের জ্বর আর আজ রক্ত দিয়ে মেয়েটা একদম নেতিয়ে পড়েছে। কিছুটা গ্লুকোজ খেয়ে মালিহা বলল, আমি এখানেই একটু শুয়ে থাকি, থাকতে দেবে না? ইতমিনান কর্মরত নার্সের দিকে তাকালো। তিনি আশ্বস্ত করে জানালেন থাকা যাবে। মালিহা রোগীর স্পর্শ মাখা মলিন সাদা বিছানায় গা এলে দিল। হাতটা ব্যথায় নাড়ানো যাচ্ছে না। ইতমিনান মালিহাকে বলল, তুই এখানে থাক, আমি ওদিকে যাই। সমস্যা হলে ফোন দিস। মালিহা দুর্বল ভঙ্গিতেই মাথা নাড়ল। ইতমিনান ছুটল অপারেশন থিয়েটারের সামনে। ভেতর থেকে বাচ্চার কান্নার শব্দ আসছে। ডেলিভারি হয়ে গেছে। লতার শ্বশুরকে আশেপাশে দেখা গেল না। লতার শাশুড়ি অস্থির হয়ে উঠে বসেছেন। বাচ্চার কান্নার সম্ভবত তাকে উঠে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। ইতমিনান তাকে বলল, আন্টি আঙ্কেলকে দেখছি না। কোথায় যেন গেল, একটু আশেপাশে দেখো তো বাবা। মহিলা নিজেই জানেন না। ইতমিনান তাকে আর ঘাটালো না। এদিক ওদিক ঘুরল। ভদ্রলোককে কোথাও দেখা যাচ্ছে না। বাচ্চার কান্না যেহেতু শোনা যাচ্ছে, আশা করা যায় আর কিছুক্ষণের মাঝে তাকে বের করে আনবে। এর মাঝে লোকটা গেল কোথায়? করিডোরের শেষ মাথায় একটা ঘর, তার দরজার অর্ধেক বন্ধ। ইতমিনান একবার সেই ঘরে উকি দিল। ভেতরটা নজরে আসতেই তার চোখ স্থির হয়ে গেল। লতার শ্বশুর মাটিতে কপাল থেকে অঝরে ধারায় কাঁদছেন। লতার শ্বশুরের সাথে ইতমিনানের বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। একবার আজানের সময় তাকে মসজিদে যাওয়ার কথা বললে তিনি কৌশলে এড়িয়ে যান। ইতমিনান বুঝে আর তাকে জোর করেনি। এই তো জোর জবরদস্তির বিষয় নয়। সে একই মানুষটাকে আজ স্বেচ্ছায় মালিকের দরবারে ধর্ণা দিতে দেখে ইতমিনান দীর্ঘশ্বাস ছাড়ল। মানুষ বড়ই আজব প্রাণী, নিজ প্রয়োজনে করাই গন্ডায় বুঝে, কিন্তু সুদূর প্রসারের চিন্তা তার মাঝে থাকে না। প্রয়োজনের সময় যার কাছে নিজেকে উজাড় করে দেয়, প্রয়োজন মিটে গেলেই তাকে ভুলে যায় বেমালুম। প্রায় 10 মিনিট পর সিজদা থেকে উঠে বসলেন ভদ্রলোক। আস্তে ধীরে সালাম ফেরালেন। ইতমিনান দরজায় নক করে বলল, আঙ্কেল বাবুকে মনে হয় নিয়ে আসবে, আসুন। ভদ্রলোক তড়িঘড়ি করে বেরিয়ে এলেন। ইতমিনান তার পিছু পিছু গেল। ওয়েটিং রুমে পৌঁছাতেই মনোরম এক দৃশ্য দেখে চোখ জোড়ালো দুজন। লতার শাশুড়ি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, হাও মাও করে কেঁদে চলেছে। লতার শ্বশুর এগিয়ে যেয়ে বাচ্চাকে এক প্রকার ছিনিয়ে নিয়ে বুকে ঠেকালেন। চোখ বন্ধ করে বিড়বিড় করে বললেন, আলহামদুলিল্লাহ। তার দরাজ গলার শব্দ ইতমিনানের ধ্যান ভাঙল। লোকটা তখনও চোখ বন্ধ করে আছে। কাকে মনে করছে? মৃত ছেলেকে নিশ্চয়ই। ছেলে নাকি মেয়ে? মিহি কণ্ঠের শব্দে পেছনে তাকালো ইতমিনান। মালিহা দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। তুই উঠে আসলি কেন? এখানে থাকতে আর ভালো লাগছিল না। মেয়ে নাকি ছেলে হয়েছে? শুনে নেই, দাঁড়া। ইতমিনান লতার শ্বশুরের কাছে যেয়ে উকিঝুঁকি দিতে শুরু করলো। মালিহা বেজায় বিরক্ত হলো। শুনলেই হয়, এমন উকি দেওয়ার কি আছে? মালিহা নিজেই মালিহার দিকে এগিয়ে গেল। আন্টি ছেলে নাকি মেয়ে? ছেলে। চোখ মুছে তৃপ্ত কণ্ঠে বললেন মহিলা। আপা কেমন আছেন? কিছুক্ষণ পর কেবিনে দিয়ে দেবে। ভালো আছে আলহামদুলিল্লাহ। মালিহা ইতমিনানের কাছে যেয়ে বলল, বাচ্চার বাবা কই, দেখছি না যে। এক নজর মালিহার দিকে তাকালো ইতমিনান, বলল, মারা গেছে। মালিহা কথাটার জন্য একেবারে প্রস্তুত ছিল না। ভেবেছিল বাচ্চার বাবা বোধহয় দূরে কোথাও, কিন্তু সেই দূরত্ব যে অসীম সেটা বুঝতে পারেনি। মুহূর্তেই বাচ্চাটার জন্য বুকে এক সাগর মায়া অনুভব করল সে।
সে তো তার বাবাকে দেখেছে, বাবার কাছে আদর স্নেহ পেয়েছে, যথেষ্ট স্মৃতি আছে সারা জীবন ধরে মনে রাখার জন্য। কিন্তু এই ছোট্ট বাচ্চাটা তো বাবাকে চিনলই না, বাবা কাকে বলে সে তো জীবনে বুঝবেই না। নির্পায়ে হেঁটে লতার শ্বশুরের সামনে গেল মালিহা। রক্তাভ মুক্তায় নজর রেখে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। নেবে মা? লতার শ্বশুরের নরম কণ্ঠ। মালিহা মাথা নাড়ল। না আঙ্কেল, হাতে জোর পাচ্ছি না, পড়ে যাই যদি। ইতমিনান অবশ্য এগিয়ে এলো, আগ্রহ করে ছেলেটাকে কুলে নিল। ইতস্তত করে লতার শ্বশুরকে বলল, আঙ্কেল, বাচ্চার কানে তো আজান দিতে হয়, আমি দেই? বলেই মনে হলো ভুল হয়ে গেছে। তিনি বাচ্চার দাদা, তার নিশ্চয়ই ইচ্ছে মৃত ছেলের শেষ চিহ্ন হিসেবে পাওয়া নাতির কানে তিনি আজান দেবেন। ভদ্রলোক সৌজন্য করে হ্যাঁ বলতে যাচ্ছিলেন, তার আগেই ইতমিনান বলল, না থাক, আপনিই দিন, বাচ্চার দাদার হক বেশি। হাসি মুখে বলে ছেলেকে এগিয়ে দিল ইতমিনান। ভদ্রলোক বেশ আপ্লুত কণ্ঠে আজান দিল, আর মাঝে লতাকে কেবিনে নিয়ে গেল। ইতমিনান গলা নিচু করে মালিহাকে বলল, লতা আপার সাথে তো চেহারার কোনো মিলই নেই, তুই পেয়েছিস? আমি তো লতা আপাকেই দেখিনি। হো, তাই তো। লতা নিভু নিভু চোখে তাকিয়ে আছে। মালিহাকে দেখে সম্ভবত চিনতে পারেনি। লতার শাশুড়ি এগিয়ে এসে বললেন, ইতমিনানের চাচাতো বোন, ওই তো তোমাকে রক্ত দিল। লতা কৃতজ্ঞ চোখে তাকালো মালিহার দিকে। মালিহা তার হাত চেপে ধরলেও কিছু বলতে পারল না। শ্বাস নিলেও মনে হচ্ছে সেলাইয়ের টান পড়ছে। কি মনে করে মালিহা লতার শাশুড়িকে বলল, আন্টি, ওর নানা নানি কেউ বেঁচে নেই? মহিলা নাতিকে জড়িয়ে বসেছিলেন। এক পলক মালিহার দিকে তাকিয়ে বললেন, না গো মা, অভাগীর কেউ নাই। ভাই যা আছে সৎ ভাই ওর চেয়ে ভালো হয়। বিয়ের পর একটা দিনও আমার মেয়েটার খোঁজ নেয়নি। দীর্ঘশ্বাস ছাড়লেন মহিলা। মালিহা চট করে লতার দিকে তাকালো, চোখ বন্ধ করে শুয়ে আছে। কথাগুলো শুনেছে নাকি বোঝা যাচ্ছে না। মালিহার শরীর ততক্ষণে দুর্বল ভাবটা কাটিয়ে উঠেছে। পরিস্থিতি বুঝতে বেশি সময় লাগলো না তার। দরজার বাইরে বসে থাকা ইতমিনানের কাছে গেল সে। তার পাশেই লতার শ্বশুর বসে আছে। ইশারায় ইতমিনানকে ডাকলো মালিহা। কি হয়েছে? লতা আপার কেউ নেই? শ্বশুর শাশুড়ি আছে, এই যে ছেলে হলো। বাপের বাড়ি? না থাকার মতোই। তাহলে আমি হলে চলে যাই। এর সাথে তোর হলে যাওয়ার কি সম্পর্ক? লতার শ্বশুরকে ইশারা করে বলল মালিহা। এই জিনিসটা তো আমার মাথায় আসেনি। ঘড়ির দিকে তাকালো ইতমিনান। 1:13 বাজে। মালিহাকে বলল, তুই একটু বস, আমি নামাজটা পড়ে বাজার করে আনি। মালিহা নিষেধ করলো। এই শরীর নিয়ে বাজারে যাওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না। লতার শ্বশুরকে ডাকলো ইতমিনান। আঙ্কেল, আজান দিচ্ছে, চলুন নামাজটা পড়ে আসি। ভদ্রলোক বিনা বাক্য ব্যয়ে উঠে দাঁড়ালেন, তাল মেলালেন ইতমিনানের সাথে। ইতমিনান স্মিত হাসলো। এই নিয়ে তৃতীয়বারের মতো মালিহার হলে এসেছে ইতমিনান। তবে এবার উল্টোটা হয়েছে। মালিহা ডেকেছে আর ইতমিনান সেই ডাকে সাড়া দিয়েছে। প্রতিবারই তো মালিহাই চমকে যায়। দুর্বল শরীর নিয়ে রান্না করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। ভ্যাপসা গরম যেন আগুনের তাপকে আর উত্তপ্ত করেছে। ঘামে জবুথবু অবস্থা মালিহার। নিজের কাছেই বিরক্ত লাগলো তার। একেবারে গোসল করে নামবে, কিন্তু ইতমিনান তো মেসেজ দিয়েছে, নিশ্চয় নিচে বসে আছে। থাক, খাবারটা আগে দিয়ে আসা যাক। পরিষ্কার বড় একটা উড়না গায়ে জড়িয়ে ব্যাগ দুটো হাতে নিল মালিহা। সিঁড়ি ভেঙে নেমে যখন ওয়েটিং রুমের সামনে এলো, তখন ইতমিনান তাকে আবারও ফোন দেওয়ার পায়তারা করছে। মালিহাকে দেখে সে ফোন রেখে দিল। পরিশ্রান্ত কণ্ঠে মালিহা বলল, সরি, বেশি দেরি হয়ে গেল। মালিহার মুখটা দেখলো ইতমিনান। চুলায় আজ যেন এখনো মুখে লেগে আছে। সমস্যা নেই, কি রান্না করেছিস? ব্যাগ হাতে নিয়ে সেদিকে নাক দিল ইতমিনান। মালিহা কপাল কুঁচকে বলল, যা বাজার করে এনেছিলে তাই রান্না করেছি, এটা তোমার। হ্যাঁ। আরেক হাতের ব্যাগ এগিয়ে দিল মালিহা। ইতমিনান ব্যাগটা তার দিকে তাকিয়ে বলল, আমার জন্য রান্না করেছিস? হ্যাঁ। তুই? কই? ইতমিনানের নজরে চমক। মালিহার কেন যেন অস্বস্তি হলো সেই চোখে চোখ মেলাতে। ধরো। ইতমিনান ঢুক গেল। তার বাজার করাই উচিত হয়নি, আর না উচিত হয়েছে আজকে হলে আসা। এই রান্না বান্না করে খাইয়ে মেয়েটা তার স্মৃতিতে ঘাটে গেড়ে বসে থাকতে চাইছে। ভয়ঙ্কর পরিকল্পনা। ইতমিনানকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মালিহা বলল, তাড়াতাড়ি যাও, ওরা সবাই না খেয়ে বসে আছে। তুই যাবি না? না, আজকে আর যাচ্ছি না, শরীরটা ভালো লাগছে না, গোসল করব। শোনো।
ওনাদের বলবে খাবার নিয়ে যেন টেনশন না করে। এই 2 দিন আমিই রান্না করে দিব ইনশাল্লাহ। আচ্ছা মনে করে বলবে কিন্তু। আচ্ছা। ব্যাগ নিয়ে বেরিয়ে গেল ইতমিনান। মুহূর্তে আবারও ফিরে এলো মালিহার সামনে। মালিহা হক চুকে গেল। মাত্রই না বের হলো। তোর জন্য রেখেছিস কি? খাবার? রেখেছি। আচ্ছা খেয়ে নিস। আরেকটা গ্লুকোজ কিনে দিয়ে যাব? না বিশ্রী লাগে, চল। মুখ বেঁকিয়ে বলল মালিহা। ইতমিনান আর কিছু বলল না, চলে গেল হাসপাতালের উদ্দেশ্যে। বৃদ্ধ দম্পতি অনাকাঙ্ক্ষিত সম্মানে আপ্লুত হলেন। ইতমিনান যখন বলল, হাসপাতালে যতদিন আছেন খাওয়ার ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন। আপনারা মা আর বাচ্চার খেয়াল নিন। একবেলা যেয়ে নিয়ে এসেছো এই অনেক বাবা, রোজ রোজ তোমাকে কষ্ট করতে হবে না, লতার শাশুড়ি জবাব দিলেন। মালিহা আমাকে বারবার বলে দিয়েছে ও তো রান্না বান্না করে বসে থাকবে। আপনারা যদি সেই খাবার না গ্রহণ করেন তাহলে আর কি করা? হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল ইতমিনান। লতার শ্বশুর বললেন, কিন্তু প্রতিদিন কেমন দেখায় বলো, তোমারও তো কষ্ট হয়। ডাক্তার বলেছে আপাকে পরশু রিলিজ করে দেবে। আজকের দিনের খাবারের পার্ট শেষ, থাকলো বাকি একদিন। শুনুন আঙ্কেল, রিজিকের বিষয়ে আসমানে সেট করা আছে। আপনি আমার সাথে জড়াজড়ি করলেও তো আর সেটা পাল্টে যাবে না। এরপর আর কোনো কথা বলার থাকে না। ঘুমন্ত লতার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন লতার শাশুড়ি। একটা চিন্তা কমলো। দুপুরে খেয়ে একটু শুয়েছিল মালিহা, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। ঘামটা কি শুধুই গরমের? ধপ করে উঠে বসলো সে। হঠাৎ ঘুম থেকে এভাবে উঠায় মাথাটা ঘুরে উঠল। এক হাত মাথায় রেখে চারপাশে তাকালো মালিহা। না, তুষার কোথাও নেই। ঠিক হলো না, তুষার বাস্তবে নেই, কিন্তু তার সত্তা যেন মালিহার পিছু ছাড়ছে না। দুঃস্বপ্নের মতো ঘুমের ঘুরেও মস্তিষ্কে হানা দিচ্ছে। দম ছেড়ে বিছানায় গা এলে দিল মালিহা। এই ভোগান্তের শেষ কোথায়? পরন্ত বিকেলে নাজিফার রুমে গেল মালিহা। রুমের ভেতর সিনিয়র দুজন তখন পড়াশোনায় ব্যস্ত। নাজিফা বের হয়ে বলল, চলো সাদে যাই। চলো। দিনভর পৃথিবীর উত্তর করে সূর্য একটি ক্লান্ত হয়ে পড়েছে। তাপ কমে এসেছে, এই তো নিয়ম। যৌবনে দাপিয়ে বেড়ানো লোকটা বৃদ্ধ বয়সে লাঠি খুঁজে। সূর্যের কি এখন বৃদ্ধ বয়স চলছে? নাফিজা, সূরা ফাতিহাটা একবার শোনাবে? নাজিফা আকাশের দিকে তাকিয়েছিল। মালিহার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে হেসে বলল, সূরা ফাতিহা কেন, অন্য সূরা না কেন? জানি না, এই সূরাটা শুনতেই বেশি ইচ্ছে করে। মাথা নেড়ে বলল মালিহা। নাজিফা কণ্ঠ নিচু করে মুখের একপাশে ডান হাত রেখে বলল, একটা গোপন কথা শোনো, কারো যদি কোনো সূরা একটু বেশি প্রিয় হয়, অন্য সূরার থেকে বিশেষ বলে মনে হয়, তাহলে বুঝতে হবে সেই সুরটার আল্লাহ তার জন্যই কোনো গোপন মেসেজ দিয়ে রেখেছেন। মালিহা চোখ বড় করে বলল, সত্যি? আজ চোখ বন্ধ করে আশ্বস্ত করলো নাজিফা। ইয়েস। গলা খাকারি দিয়ে বলল, শুরু করি তাহলে। আচ্ছা। দুইবার কাশি দিল নাজিফা। গলা পরিষ্কার করে পড়তে শুরু করলো কোরআনের বাক্যে। ছাদে আরো কয়েকজন গল্পে মশগুল ছিল। হঠাৎ নাজিফার কণ্ঠে সকলে অঘোষিত ভাবে চুপ করে গেল। কেউ যেন তাদের কঠোরভাবে নির্দেশ দিয়েছে কোনোভাবে এখন কথা বলা যাবে না। মালিহার মনে হলো নাজিফা তার ভেতরে জমে থাকা সবটুকু বিনয় ঢেলে দিয়ে তেলাওয়াত করলো। 7 আয়াতের সূরাটা মিনিটের শেষ হয়ে গেল। নাজিফা থামলে মালিহা বলল, তুমি কি এটা আমাকে রেকর্ড করে দেবে? মাঝে মাঝে শুনতাম। অবশ্যই দেব, কিন্তু শর্ত আছে। হেসে বলল নাজিফা। মরা রোদ পড়া সেই হাসিটুকু মালিহার কাছে চমৎকার লাগলো। কি শর্ত? কোনো ছেলে মানুষ যেন না শোনে। আচ্ছা। ইনশাল্লাহ বলো। ভবিষ্যৎ নিয়ে কিছু বলে ইনশাল্লাহ বলতে হয়, এর অর্থ যদি আল্লাহ চান। ইনশাল্লাহ। নীরবতা নেমে এলো দুজনের মাঝে। স্বচ্ছ নীলাকাশে পাখিদের ছোটাছুটি দেখা যাচ্ছে। সবাই নিরে ফিরতে ব্যস্ত। কর্মব্যস্ত দিন পার করে সকলে ছুটছে শান্তির নিরে। নাজিফা, চারপাশে যে এত সমস্যা হয়, ছেলেরা মেয়েদের টিজ করে, হ্যারাস করে, এর সমাধান কি? আল্লাহ নিশ্চয়ই কিছু বলেছেন। আকাশের দিকে তাকিয়ে বলল মালিহা। নাজিফা অবশ্যই দিকেই তাকিয়ে উত্তর দিল, অবশ্যই বলেছেন। এত এত কথা বলেছেন, মেন কথা হলো পর্দা করতে হবে। মেয়েরা পর্দা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বোরখা পরা মেয়েরাও তো কম ভোগান্তির শিকার হয় না। সেদিনের চিত্রটা মনস্পটে ভেসে উঠল। সে নিজেই তো বোরখা পড়েছিল। নাজিফা হেসে বলল, লম্বা উত্তর, ধৈর্য ধরে শুনো।
জোরে একটা শ্বাস টানলো নাজিফা, সম্ভবত প্রস্তুতি নিয়ে নিল। আমাদের একটা কমন সমস্যা হচ্ছে, পর্দা মানেই বুঝি বোরখা পরা মেয়ে, অথচ পর্দা নারী পুরুষ দুজনের জন্যই। ছেলেদেরও পর্দা আছে নাকি? মালিহার চোখে বিস্ময় দেখা দিল। অবশ্যই আছে। নারীদের আগে কোরআনে পুরুষদের পর্দা করার কথা বলা হয়েছে। তাহলে বোঝো তাদের পর্দা কতটা গুরুত্বপূর্ণ। ছেলেরাও কি বোরখা পরে নাকি? আরে না, ওদের হলো চোখের পর্দা, নজরের পর্দা। বেগানা নারী মানে যাদের সাথে বিয়ে করা জায়েজ, তাদের দিকে ভুলেও একবার দৃষ্টি চলে গেলে সাথে সাথেই দৃষ্টি নামিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। ইচ্ছে করেও কোনো মেয়ের দিকে তাকানো তাদের জন্য হারাম। আর পোশাকের কিছু রুলস রেগুলেশন আছে। বাপরে, এটা তো কঠিন। এটা কি মেনটেন করা যায় নাকি? সম্ভব হওয়া না হওয়াটা পরের বিষয়, মূল কথা হলো চেষ্টা। তুমি চেষ্টা করছো নাকি সেটা আল্লাহ দেখবেন। তোমার আফরান চেষ্টাই তার কাছে কর্তব্য, ফলাফল যাই হোক। একমাত্র তিনিই আছেন যিনি আমাদের ফলাফলের আগে মনের নিয়ন্ত্রণকে, আপ্রাণ চেষ্টাকে যথাযথ মূল্যায়ন করেন। মালিহা বেশ কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভাবলো, বলল, কিন্তু আমাদের আশেপাশে কয়জন ছেলে চোখ নামিয়ে চলে? আল্লাহই জানেন এমন কেউ আছে নাকি। না থাকলেও এটা আল্লাহর বিধান। ছেলেদেরকে নজর নামাতে হবে, মেয়েদের সৌন্দর্য ঢেকে রাখতে হবে। এই দুটো কাজ হলো গাড়ির দুই পাশের দুই চাকার মতো, ব্যালেন্স করে চলতে হয়। মেয়েরা নিজেদের ঢেকে চললে কিন্তু ছেলেরা নিজেদের নজরের হেফাজত করলো না, আবার ছেলেরা নজরের হেফাজত করলো কিন্তু মেয়েরা নিজেদের সৌন্দর্য সস্তা প্রদর্শনী মেলে বসলো, তাহলে ব্যালেন্স হবে না, চাকা ছোট বড় হয়ে যাবে, সমাজ নামের গাড়ি এদিক সেদিক বেঁকে গিয়ে খাদে পড়ে যাবে। তারপরই যে আশেপাশে যা হচ্ছে। কাঁধ শ্রাগ করে বলল নাজিফা। কিন্তু মেয়েরা পর্দা করেও যদি লাঞ্ছনার শিকার হয়, তাহলে আর পর্দা করার দরকার কি? মালিহার ভেতর থেকে যেন তুষারের প্রতি জমার বাধা খুব বেড়ে আসছে। সে তো নিজেও বোরখা পরে, তাহলে কেন তাকে ওই অবস্থায় পড়তে হলো? আসলে দেখো, আমরা পর্দা বলতে বুঝি বোরখা পরা আর মাথা ঢাকা। বিষয়টা কিন্তু এমন না। কুরআন বা হাদিসে বোরখার কথা বলা হয়নি, কিছু শর্ত দেয়া হয়েছে। সেই শর্ত অনুযায়ী তুমি যে পোশাক পরো সেটাই চলবে। কিন্তু আজকালের বোরখাগুলো বোরখা কম লেহেঙ্গা বেশি। বডি স্ট্রেচার বোঝা যায় যে বোরখা পরলে সেটা কোনো বোরখা হলো, আবার কেউ ঢিলা ঢালা বোরখা পরলো, মাথা ঢাকলো, কিন্তু বের করে রাখা মুখটা সেজেগুজে বের হলো। তাহলে লাভ কি হলো? সেই তো সৌন্দর্য প্রদর্শন। পর্দার সঠিক পোশাক পরেও অনেকে বাকিটুকু মানে না। কোরআনে হাদিসে বেগানা পুরুষের সাথে দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে, বিনা প্রয়োজনে দেখা সাক্ষাৎ করতে নিষেধ করা হয়েছে। কিন্তু কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বন্ধু ভেবে তার সাথে ঘুরতে যায়, তাহলে আর বোরখা কি কাজ হলো? নবীজি স্পষ্ট করে বলেছেন, নির্জনের কোনো মহিলা যেন কোনো বেগানার পুরুষের সাথে এবং কোনো পুরুষ যেন কোনো বেগানা মহিলার সাথে দেখা না করে, কারণ সেখানে তৃতীয় ব্যক্তি হয় শয়তান। মদদ দেওয়ার কাজটা সে করে দেয়, তাই তাকে সেই সুযোগটাই দেয়া যাবে না। দম ছাড়লো নাজিফা। মালিহা এই যাত্রায় চুপ করে গেল। সেদিন কোচিংয়ে সে তুষারের সাথে একা ছিল, একদম একা। দেখো মালিহা, যদি কেউ আল্লাহকে মানে তাহলে তার বিধান মানতে আর 7-5 ভাবার দরকার হয় না। তিনি বলেছেন, আমি মেনেছি, এই হলো নীতি। যুক্তিগুলো হলো মনকে ঠান্ডা করার জন্য বোনাস। কিন্তু পৃথিবীতে যদি কেউ পর্দার বিধান না মানে, তবুও সেটা আল্লাহর কাছে বলবৎ থাকবে। এর জন্য অবশ্যই জবাব দিতে হবে। নিশ্চয়ই তোমার হয়ে অন্য কেউ জবাব দেবে না। আর চেষ্টা করে যে মানুষ চাঁদে চলে গেছে, সে চাইলেই নজরের হেফাজত করতে পারে, এটাও আমার বিশ্বাস। আল্লাহর বিধান মানতে কেউ চেষ্টা করবে আর আল্লাহ সাহায্য করবে না, এমনটা হতেই পারে না। আল্লাহর সাহায্য ছাড়া তো কিছুই সম্ভব না। তাই আমাদের চেষ্টা আর সেই অনুপাতে আল্লাহর সাহায্য কামতামাম। মালিহা তার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছে। একে একে সবটা মেলাতে তার এক মুহূর্ত লাগলো। সমাজ, চাকা, বিধান সবটা যেন পানির মতো পরিষ্কার হয়ে গেল। বুকের ভেতরে প্রশান্তির বাতাস বয়ে গেল। পর্দা যে শুধু কয়েক গজ কাপড়ই নয়, খানিকটা মনে, খানিকটা মস্তিষ্কে, অনেকটা চোখে, এটা বুঝতে পেরেই সব জট খুলে গেল। মাগরিবের আজান দিলে উঠে দাঁড়ালো নাজিফা।
মালিহা, চলো যাই, আজান দিচ্ছে। মালিহা উঠে দাঁড়ালো। প্রশান্ত একটা মন নিয়ে সে আজ তার রবের সামনে দাঁড়াবে। পেঁপে ঘন্ট দিয়ে খুব আয়েশ করে খেলো ইতমিনান। খেয়ে যেন তার বুদ্ধি খুলল। চট করে রাবেয়াকে ফোন দিয়ে দিল। হঠাৎ ভাস্তের ফোন পেয়ে রাবেয়া অবাক হলেন। ব্যাপার কি, এতদিন পর ফুপুরে মনে পড়লো? উল্টা ঝাড়ি, তুমিও তো খোঁজ নাও না। এমনই বলে সবাই। কেমন আছো? ভালোই। ফুপু, তোমার কাছে একটা আবদার আছে। কি আবদার? রাবেয়াকে উৎসুক দেখা গেল। এই যেন ছোট্ট ইতমিনান বায়না ধরেছে। এখন বলবো না, সামনের ছুটিতে বাড়ি এসে বলবো। আমি কিছু জানি না, সব তুমি করবা। কিছু বলে না আবার, বলে তুমি সব করবা। আগে খোলসা করে বলো দেখি। এখন না, বাড়ি যাই আগে। বেয়াদ্দব ছেঁড়া, এতক্ষণ তাইলে এই কথাটা বলে আমার মাথা নষ্ট করার কি দরকার ছিল? এই অশান্তি নিয়ে এইবার আমি ঘুমাবো কেমনে? ফুপুর ধমকানিতে হাসলো ইতমিনান। অনেকদিন পর ফুপুকে জ্বালিয়ে শান্তি শান্তি লাগছে। বেশি না ফুপু, আর মাত্র 20 দিন পর আমি আসছি। ততদিন একটু সবুর করো। আর হ্যাঁ, মামলা কিন্তু সিরিয়াস। শেষটুকু গম্ভীর কণ্ঠে বলল ইতমিনান। হতচ্ছাড়া। বাকিটুকু শোনার আগেই কল কেটে দিল ইতমিনান। সাথে সাথেই ফোন বন্ধ করে দিল। ফুপু এখনও ফোনের পর ফোন করবে, ধরার প্রশ্নই উঠে না। নীতি ফোন করেছে বেশ কিছুক্ষণ আগে, কিন্তু কাজের কথা কিছুই বলছে না। মালিহার মনে হচ্ছে নীতি কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। নীতি, কি আগডুম বাগডুম শুরু করলি? আমাকে কিছু বলবি তাই নিয়ে ভাবাভাবির কি আছে? সিরিয়াস কথা দোস্ত, আমার প্রেশার একবার হাই হয়ে যাচ্ছে, আবার লো হয়ে যাচ্ছে, বিমর্ষ কণ্ঠে বলল নীতি। আঙ্কেল আন্টি সবাই সুস্থ আছেন তো? খালি সুস্থ, বিন্দাস আছে আলহামদুলিল্লাহ। তাহলে আবার কি হচ্ছে? তোকে আসার আগে কি বলেছিলাম? কি বলেছিলি? একটু ভাববি তো নাকি? মালিহা ভেবে ভেবেও কিছু মনে করতে পারল না। বিশেষ কিছু বলেছিস বলে তো মনে পড়ছে না। তা কেন মনে থাকবে? পরপর দম ছাড়ল নীতি। কণ্ঠ নিচু করে বলল, তোর আঙ্কেল আন্টি তো ঘটনা ঘটাই ফেলছে। কি করেছে? মালিহাও ফিসফিসে শুধালো, পাত্রটাত্র দেখে একাকার। এখন আমারে বলে বিয়ে নাকি পড়ায় রাখবে, পরে তুলে নেবে। শেষেরটুকু কাদো কাদো কণ্ঠে বলল নীতি। কথাটা বুঝতে পেরেই মালিহা চেঁচিয়ে উঠল। তোর বিয়ে? সে চিৎকারে ঘুমে ঢুলতে থাকা মনিকা তরাক করে উঠে বসলো। আখি মুখের পানি গিলতে যেয়ে কাশতে শুরু করলো। ফোনের ওপাশে থাকা নীতি কান থেকে ফোন সরিয়ে বলল, কালা করে দিবি নাকি বই? মালিহা বিব্রত বোধ করলো। আখি মনিকা দুজনকেই সরি বলল। নীতি, সত্যি তোর বিয়ে? কথাবার্তা চলছে। তুই রাজি? ছেলেটা ভালোই, বুঝলি? জামার সুতা টানতে টানতে বলল নীতি। কি করে? মেরিন ইঞ্জিনিয়ার। মালিহা হতাশ কণ্ঠে বলল, এ তো 12 মাসের ভেতরে 13 মাসে সমুদ্রে ভেসে বেড়াবে। তোর সাথে সংসার করবে কখন? ছুটিতে এসে। মালিহা চোখ বড় বড় করে বলল, তার মানে তুই রাজি হয়ে গেছিস? ছুটিতে সংসার করবি সেই প্ল্যানও করা হয়ে গেছে। কত ফার্স্ট রে তুই নীতি। আমি আর কি ফার্স্ট? ছেলেরা টার্বো স্পিডে চিন্তা করে। ওই ছেলে দেখ, গা ভাবনায় আমার নাতি নাতনির দাদা নানা হয়ে গেছে। এইবার মালিহা কাশতে শুরু করলো। নীতির হাসির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু পরক্ষণে সেই হাসি নিভে গেল। কত প্ল্যান করেছিলাম বিয়ে নিয়ে, কিন্তু কিছুই তো হলো না। এই যে বললি এখন শুধু বিয়ে পড়িয়ে রাখবে, তাহলে প্রোগ্রামের সময় তো সব হবে। কিন্তু এখন তো তুই নেই। ছোট্ট একটা কথা, 5টা শব্দের, কিন্তু সেই বাক্যের ওজন যে কি বিশাল সেটা কি অবলীলায় বলে ফেলা নীতি জানে। যেতে পারবে না এই কথাটা মালিহার একবারও এমন কথা মনে হয়নি। খারাপ লাগা তো পরের বিষয়, অথচ মেয়েটা সেটা মনে করে মন খারাপ করে বসে আছে। পাগলি মেয়ে, তুই কি এখনই শ্বশুরবাড়ি চলে যাচ্ছিস? প্রোগ্রামের সময় আমি থাকবো ইনশাল্লাহ। বিয়ে তো বিয়েই, ওটা হবে বাসি বিয়ে। টাটকা বিয়ের সময় আর তুই থাকলি কই? মেয়েটার মন খারাপ কমছে না, মনটা ঘোরানো দরকার। কি মনে করে মালিহা বলল, নীতি, নতুন একটা টিউশন পেয়েছি জানিস? আবার আরেকটা?
এতগুলো করবি কখন তুই? কোচিংয়েরটা ছেড়ে দিয়েছি। মলিন কণ্ঠে বলল মালিহা। কেন? ভালো একটা পেলাম, ছোট্ট একটা বাচ্চা 5 বছরের, ওকে পড়ানো আর কি, কিন্তু 10,000 টাকা দেবে বলেছে। তাহলে এটা বেশি লাভের না? কৌশলে কোচিংয়ের বিষয়টা এড়িয়ে গেল মালিহা। নীতি বলল, আখি আপু মাইন্ড করবে না তো? না আপু জানে, সমস্যা নেই। আখি জানে বটে, কিন্তু সেটুকু নীতি জানে না। পিএল দেবে কবে? আর 3টা ক্লাস হবে, তারপর একেবারে পূজার ছুটি সহ পিএল দিয়ে দেবে। আমার পড়াশোনা লাটে উঠে গেল। কালেকশন বলো সমুদ্রে ভেসে গেল। নীতি হাসলো, লজ্জার হাসি। মালিহা মনে মনে দোয়া করলো এই হাসি খুশি মেয়েটা সারা জীবন খুশি থাকুক। একটু আগে আগেই বের হলো মালিহা। লতাকে দেখে একবারে তিশাকে পড়াতে যাবে। জ্বরের অজুহাত দিয়ে বেশ কয়েকদিন পিছিয়ে গেছে। ইতমিনানকে ফোন করেছিল, তার অফিস ছুটি হতে এখনো ঘন্টাখানেক দেরি হবে। কাজেই মালিহা একাই গেল, সঙ্গে নিল খাবার। সকালেরটা ইতমিনান এসে নিয়ে গিয়েছিল। মালিহা ভাবছিল আজ মুখ ঢাকবে কি না। বেশি কিছুই করতে হবে না, গলার কাছ থেকে স্কার্ফের কিছুটা অংশ নাকের উপর ফেলে দিলেই হলো। কিন্তু দীর্ঘদিনের অভ্যাসের পরিবর্তন করতে ইতস্তত লাগলো। বাইরের রোদ জড়তাকে আরেকটু জোরালো করলো। গরম লাগবে না, এই চিন্তাটাই মালিহাকে আটকে দিল। কয়েকদিন যাক, তারপর থেকে শুরু করবে। মনে মনে সিদ্ধান্ত নিল মালিহা। ভাবনার দরজা বন্ধ হলো সেখানে। হাসপাতাল তখন নীরব। রোগীদের গুঙ্গানি নেই, প্রিয়জনদের আহাজারি নেই, সব শান্ত। ভাত ঘুম পর্ব চলছে। আলস্য জেকে ধরেছে দিনের মাঝখানে। মালিহা আরেকটু আগে আসতে চেয়েছিল, লতার শাশুড়ি তাকে এই সময়ে আসতে বলেছে। দরজা ধাক্কা দিলে ভদ্র মহিলা খুলে দিলেন। হাসি মুখে মালিহাকে স্বাগত জানালেন। মালিহা ভেতরে এসে দেখল লতা ব্যাডে হেলান দিয়ে বসে আছে। ব্যাডের মাথার কাছে অংশটা একটু উঁচু করা, যেন শুয়া হচ্ছে আবার বসাও। মালিহা মুখ হাত ধুয়ে লতা শিওরে বসলো। লতা তার 2 হাত ধরে বলল, খুব উপকার করেছো ভাই, কিন্তু কিছু বলার সাধ্য আমার ছিল না। কিছু বলতে হবে না আপা, এমন কিছুই করিনি। রক্ত না হয় কত মানুষই দেয়, কিন্তু নিজের ঘাড়ে এই ঝামেলা কে টেনে নেয়? শাশুড়ি খাবার বাড়ছিলেন, সেদিকে ইশারা করে বলল লতা। আপার রিজিক তো আপনার আমার হাতে নেই। যার যখন যেখানে রিজিক আছে সে তখন সেখান থেকেই খাবে, এই তো নিয়ম। লতা হতাশ কণ্ঠে বলল, ভাই বোন সবসময় একই কথা বলে, চেহারার মিল লাগবে না, কথা শুনে বোঝা যায় এক কোম্পানির প্রোডাক্ট। মালিহা খিলখিল করে হেসে ফেলল। সেই হাসির শব্দে বাচ্চাটা পিটপিট করে তাকালো। ও কি খুব বিরক্ত করে আপা? কাল থেকে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই, ওর বাপ্য হওয়ার পর 1 সপ্তাহ ঘুমের ওপর দিয়ে গেছে, ও সেদিকেই যাচ্ছে মনে হয়। সদ্য দাদি হওয়া মুখটাই ছেলের স্মৃতিচারণ করলেন মহিলা। লতা হাসল। স্বামীকে হারানোর দুঃখের হাসি, ছেলেকে পাওয়ার সুখের হাসি। খাওয়া দাওয়া শেষে লতা বলল, আরেকজন আসবে কখন? ভাইয়া অফিস ছুটি হলে তারপর আসবে বললো তো। তোমার ভাই নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু আমি যে বয়সে ওর বড় সেটা মনে হয় ভুলে গিয়েছে। মালিহা ভ্রুকুচকে বলল, কেন, কি হয়েছে? ও কি করেছে শুনবে? বসকে বলে আমার জন্য ছুটি নিয়েছে। আমাদের অফিসে তো এমন লং টাইম ছুটির কোনো সিস্টেম নেই, তাই উনি হাতেম তাই হয়ে আমার ভাগের কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন এবং আমাকে কিছুই জানাননি। আমি তো আর ঘাস খাই না, ঠিকই জেনে গিয়েছি মহাপুরুষ হতে চান তিনি। এইসব করতে যেয়ে যে শুকিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে বান্দার? লতার কথায় খুব, মুখে কৃতজ্ঞতা, চোখে জল। ভালোই তো করেছে। চিকচিক করতে থাকা জোড়া চোখের দিকে তাকিয়ে বলল মালিহা। তা তো তুমি বলবেই, ভাইয়ের হয়ে সাফাই গাইতে হবে না? লতা হেসে ফেলল। ও হলো ছুপা রুস্তম, ভাবে মানুষ যেন চোখে পট্টি বেঁধে চলে, আর কোথায় কোথায় কি করছে আল্লাহই জানে। মালিহা দেখলো বিরক্তি মাখা কথার আড়ালে ঝরে পড়া স্নেহ ও কৃতজ্ঞতা। কলিং বেল বাজানোর সাথে সাথেই তিশা ছুটে এসে দরজা খুলে। নিত্যকর চিত্র। আজ ব্যতিক্রম হাওয়াতে মালিহার কপালে ভাঁজ পড়ল। বাড়িতে কেউ নেই নাকি? আরও কয়েকবার বেল চাপল মালিহা। আজিজা বেগম এলেন 5 মিনিট পর। এই কাঠফাটা রোদে
বাইরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেই ব্যাপারে তার কোনো উদ্বিগ্নতা নেই। শান্ত ভঙ্গিতে দরজা খুললেন তিনি। মালিহা সালাম দিল। কেমন আছেন আপু? আছি। যে জ্বরের জন্য এই সপ্তাহ মিস দিলে সেই জ্বর সেরেছে? মালিহা চুপ করে গেল। এক সপ্তাহ তো সে মিস দেয়নি, সাকল্যে 4 দিন, কিন্তু জ্বরের পেছনের কাহিনী তো কেউ জানে না। জি, সেরেছে। কথা বলতে বলতে ঘরে চলে এলো দুজনে। আজিজা বললেন, তোমার জ্বর ছাড়লেও তোমার ছাত্রীর জ্বর বেঁধেছে। আজ পড়তে পারবে বলে মনে হয় না। মুহূর্তেই মালিহার মেজাজ খারাপ হয়ে গেল। এই কথাটা কি তাকে ফোনে জানানো যেত না? তাহলে এতটা পথ তাকে কষ্ট করে আসতে হতো না। সে যে কয়েকদিন আসতে পারবে না সেটা তো ঠিকই জানিয়েছিল। বড় করে নিঃশ্বাস নিল মালিহা। কোনোভাবে এখানে রাগ দেখানো যাবে না। ভাবলো এসে যখন পড়েছে, মেয়েটার সাথে অন্তত দেখা করে যাক। তৃষা কি ঘুমাচ্ছে? ওর সাথে একবার দেখা করে যেতাম। যাবে, তার আগে তোমার সাথে আমার কথা আছে। আজিজার কণ্ঠে কিছু একটা ছিল যা মালিহাকে চিন্তা করতে বাধ্য করলো। জি বলুন। তুমি জানো তিশা একটু কম বুঝে, একটু না অনেকটাই কম বুঝে। তাকে কোথায় সিলেবাসের পড়া বুঝাবে তা না করে তুমি ওকে নতুন নতুন পড়া শেখাচ্ছ। তাতে হচ্ছেটা কি? ওর টেস্টের রেজাল্ট আগের থেকেও খারাপ হচ্ছে। শোনো মালিহা, ওকে নতুন করে কিছু শেখাতে হবে না, গল্প শেখার উৎসাহ দিতে হবে না। তোমার কাজ স্কুলের পড়া পড়ানো, এইটুকুই ভালো মতো করো। অপমানে মালিহার মুখ থমথম হয়ে এলো। সবটা শুকনো ঢুকে গেলে সবটা অপমান পেটের ভেতরে পাঠিয়ে দিল। যতক্ষণ গলার কাছে থাকবে ততক্ষণ ব্যথা হতে থাকবে। আজিজা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর উঠে তুলনামূলক শান্ত কণ্ঠে বললেন, এসো, তিশা ওর ঘরে আছে। মালিহা ছোট ছোট পদক্ষেপে তিশার ঘরে গেল। অন্ধকার রুম, দরজা খুলতেই এক ফালি আলো মেঝে স্পর্শ করলো। বিছানায় শুয়ে থাকা তিশার রুগ্ন দেহ নজরে এলো। আজিজা দরজা খুলে বিদায় নিলেন। মালিহা হাঁপ ছাড়ল। মহিলার সামনে থাকলে সে আরাম করে কথা বলতে পারত না। তৃষা? তিশার মাথায় হাত রেখে ডাকলো মালিহা। মেয়েটা চোখ খুলল। জ্বর যেন একেবারে কাবু করে ফেলেছে। উঠে বসতে চাইলে তাকে মালিহা সাহায্য করলো। আজকে তো পড়তে পারবো না মিস। পড়তে হবে না তৃষা, আমি তোমাকে দেখতে এসেছি। জোর করে ঠোঁটে হাসি টেনে আনলো মালিহা। আমার তো মাঝে মাঝে এমন জ্বর আসে মিস, সেজন্য পড়া আরো পিছিয়ে যায়। তাহলে ডক্টরের কাছে যাও না কেন? মাঝে মাঝে এভাবে জ্বর আসা তো ভালো কথা না। তিশার দুর্বল মুখে হাত বুলিয়ে দিল মালিহা। ডাক্তার দিয়ে কি হবে? যতদিন আম্মু আমার সাথে এমন করবে ততদিন আমার এভাবেই জ্বর আসবে। আম্মু কি করেছে? আপনি তো কয়েকদিন আসেননি মিস। প্রথম যেদিন এলেন আর সেদিন আমার একটা টেস্ট হয়েছে, ইংলিশ টেস্ট। কালকে সেন্টারে রেজাল্ট দিয়েছে, 20-এ 4 পেয়েছি। তাই আম্মু আমাকে অন্ধকার ঘরে আটকে রেখেছিল। আমি অন্ধকারে খুব ভয় পাই মিস, সেজন্য জ্বর আসে। নাম্বার কম পেলেই তোমাকে অন্ধকার ঘরে আটকে রাখে? হ্যাঁ। মালিহা যার পরনায় অবাক। কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল সে। নিজের মেয়ের সাথে কেউ এমন করতে পারে? নাম্বার কম পেয়েছে কিন্তু মেটার চেষ্টা দেখবে না? এমন তো না সে সময় নষ্ট করে। যথেষ্ট চেষ্টা করে তিশা। সব জিনিস এক দেখায় ক্যাচ করতে না পারলেও লেগে থাকার মনোবল মেয়েটার আছে। কিন্তু এই কাজের মাধ্যমে তিশাকে ভেতর থেকে গড়িয়ে দেওয়ার মানে কি মনে হতে বালিশের নিচ থেকে একটা খাতা বের করলো তিশা। জ্বরতপ্ত শরীরে যেন আনন্দ ফিরে এলো। মিস, আপনার সব হোমওয়ার্ক করেছি, দেখুন। একটু আগেই করছিলাম, কিন্তু ইংলিশটা আম্মু ছিঁড়ে ফেলেছে। মলিন কণ্ঠে বলল তিশা। মালিহা খাতাটা হাতে নিল। একের পর এক পৃষ্ঠা উল্টে গেল। চেনা পদ্ধতির বাইরের প্রশ্নগুলো মেয়েটা খুব আগ্রহ ভরে করেছে, একটা বাদ রাখেনি। ইংলিশও নিশ্চয়ই খুব সুন্দর করে লিখেছিল। তিশার লেখা ইংরেজি গল্পের উপর মালিহার এক ধরনের লোভ কাজ করে। মিস, আমি ইংলিশ একেবারে আমাকে লিখে দেবে তো? লুকিয়ে লুকিয়ে লিখবো, আম্মু ধরতে পারবে না। ফিসফিসিয়ে বলল তিশা। মালিহা তিশার মাথায় হাত বুলিয়ে দিল। হাসার চেষ্টা করলো, ভেতর থেকে সায় পেল না। সে কি আজিজা বেগমকে এমন অমানবিক আচরণের কারণ জিজ্ঞেস করবে? তাকে কি বোঝাবে? সে অধিকার কি তার আছে? বাড়িটা বেশ বড়সড়, কতদিন সেভাবে খুঁটে দেখার সুযোগ হয়নি। আজ দেখছে মালিহা
লামিয়াদের বাড়িতে তখন তোড়জোড়। রিপা ছোটাছুটি করছে বটে, তবে মালিহা দেখলো কাজ করছে সব বুয়ারা। কাজের লোকেরও অভাব নেই। একজন রান্নার জন্য, একজন ঘর পরিষ্কার করার জন্য, একজন লামিয়ার পিছনে সর্বক্ষণ লেগে আছে। মালিহাকে আসতে দেখে লামিয়ার জন্য বরাদ্দ জন লামিয়াকে ডাকতে গেল। বুকে পুতুল আঁকড়ে ঢুলতে ঢুলতে বের হলো লামিয়া। তার পেছন পেছন ছুটে আসা মহিলার ভাষা শুদ্ধ, কাপড় চোপড়েও গোছালো ভাব। মালিহা ভাবলো একে বুয়া বলা যায় না, নানি বললে ঠিক হয় কি। নানি লামিয়াকে কোলে নিয়ে বললেন, এভাবে বের হয়েছে কেন লামিয়া? মিস বলবে লামিয়ার কাপড় চোপড় নেই। অগোছালো মানুষকে কেউ পছন্দ করে না। লামিয়া হু হা করলো। তার ঘুম পুরোপুরি ভাঙেনি। নানি তার মুখ হাত ধুয়ে ব্রাশ করিয়ে জামা পাল্টে দিলেন। লামিয়া এবার লাফাতে লাফাতে এলো, মালিহাকে জাপটে ধরে বলল, মালি মিস, কেমন আছো? ভালো আছি লামিয়া, তুমি কেমন আছো? আমি তোমাকে মালি বলেছি, তুমি আমাকে লামিয়া বললে কেন? লামি বলবে। ঘর কাত করলো মালিহা। লামিয়ার ছোট ছোট চুলগুলো নেড়ে দিল। মিসকে আপনি বুক করে বলো লামিয়া, তুমি বলতে হয় না। লামিয়ার নানি কিছুটা দূরে চেয়ার পেতে বসেছেন। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে পুরোটা সময় বসে থাকবেন, কিন্তু এভাবে কেউ গ্যাট মেরে বসে থাকলে যে মালিহার অস্বস্তি হয় সেটা তাকে কে বোঝাবে। মালিহা ইতস্তত করে বলল, বলুক, সমস্যা নেই, ছোট মানুষ কি অত বোঝে? বোঝো না বলেই বোঝাতে হবে, এটাই বোঝানোর বয়স। স্পষ্ট কণ্ঠে বললেন মহিলা। মালিহা ভাবলো ভালো ঝামেলায় পড়া গেছে। সে লামিয়াকে কি শেখাবে, এই মহিলাই তাকে শেখানোর জন্য বসে আছে। পুরোটা সময় এই অবস্থায় চলল। মালিহা লামিয়াকে একটা বলে, নানি সেটার প্রতিবাদ করে লামিয়াকে আরেকটা করতে বলেন। এক পর্যায়ে মালিহা বিরক্ত হলো। তার আসার দরকার কি? এই মহিলা একাই তো 100। তবে মালিহার বিরক্তি বিস্ময় রূপ নিল যখন লামিয়ার বাবা মা দুজনেই চলে গেল, কিন্তু তাকে কিছু বলে গেল না। লামিয়াকেও উচ্চ বাচ্চ করতে দেখা গেল না। সম্ভবত সে ইতিমধ্যেই এসবে অভ্যস্ত হয়ে উঠেছে। মিতুল চুপচাপ ঘড়ির দিকে তাকিয়ে আছে। মকবুল আলীর এতক্ষণে চলে আসার কথা, আসছে না কেন? দুপুরে এই খাবার সময়টুকুই তার ছুটি। এখনই তো দৌড়ে আবার দোকানে যেতে হবে। খারাপ লাগে না মিতুলের? কাজের মাঝে থাকলে অযথা চিন্তায় সে মাথায় ঘুরপাক খায় না। মাস শেষে কিছু টাকা হাতে আসবে, এই চিন্তাটাও আপন মামার বাড়িতে আশ্রিত জীবনে একটি স্বস্তি দেয়। মাথার পেছনে হাত রেখে চিত হয়ে শুয়ে পড়ল মিতুল। আপাটার জন্য বড় চিন্তা হয়। ক্লাস 7-এ উঠেই সে আপাকে ছাড়িয়ে লম্বা হতে শুরু করেছে। এখন দেখলে মনে হয় সে বড় ভাই আর আপা যেন তার ছোট্ট বোনটি। সেই বোনটা ওইটুকু শরীর নিয়ে সকাল বিকাল টিউশনি করে কাহিল হয়ে পড়ছে। রক্ত ঘাম এক করে চিন্তা করছে কত সহজে ওই শহরে শিফট হওয়া যায়। মালিহা এসব কিছুই তাকে বলেনি, কিন্তু সে তো তার আপাকে চেনে। কণ্ঠ শুনে একটু হলেও আজ করতে পারে। মিতুল বোঝে না সহজ সমাধানটা কেন মায়ের ভালো লাগে না। নিজেদের বাড়ি থাকতে এদিক ওদিক ছুটে বেড়ানোটার দরকারই বা কি? অর্ধেক বন্ধ দরজার উপর থেকে মামির চিৎকার ভেসে আসছে। এমন চিৎকারের জন্যই মিতুলের কানটা পুরো মাস ধরে অপেক্ষা করেছে। গতকাল রাতে বেতন পেয়েছে সে। খুব কম হলেও প্রথম বেতনের আবেগ অনুভূতি আলাদা। সেখান থেকে কিছু টাকা দিয়ে স্কুল থেকে আসার পথে বাজার করে এনেছে। সেই বাজারের ব্যাগ নিয়েই হইচই বাঁধিয়েছেন মামি। সাইফের হাতেও একটা আইসক্রিম ধরে দিয়েছে মিতুল। ছেলেটার মনে প্যাচ নেই। বাবা মা যেদিকে চালাবে সেদিকে চলবে। প্রকাশ্যে তার বিরোধিতা না করা পর্যন্ত ভাগের মায়াটুকু আটকে রাখতে চায় না মিতুল। যেমনই হোক তার ভাই তো। বলেন তো আপা, এইটুকু ছেলে কাজ করে তাই দেখতেই কষ্ট লাগে। সে আবার হাত ভরে বাজার নিয়ে আসছে। মিতুলের যা কাজ না। ভাই বউয়ের চোখ মুখের ভান ধরা বিরক্তিটুকু ধরতে ব্যাগ পেতে হলো না নাজিয়াকে। এজন্য মিতুল জোর করে কাজে ঢুকেছে। কি মনে করে তিনি বললেন, তুমি তো গোসল করে ফেলেছো, মুরগিটা আমাকে দাও, কেটে রাখি। ছি ছি আপা, কি বলেন? আমি থাকতে আপনি কাটবেন কেন? গোসল দরকার হলে আবার করব। আপনাকে কষ্ট করতে হবে না। ফ্রিজে লেবুর শরবত বানানো আছে, কষ্ট করে মিতুলকে দিন। যেই গরম, একটু পরেই তো দোকানে চলে যাবে। নাজিয়া চুপচাপ সাইফের মায়ের উচ্ছ্বাস দেখলেন। মাসের উপরে এই বাড়িতে আছে তারা। একটা দিনও কিছু হাতে নিয়ে মিতুলকে দিতে বলেনি। আজ হঠাৎ লেবুর শরবত কোত্থেকে এলো? ইনিয়ে বিনিয়ে মাঝে মাঝে বলতেন একা এত মানুষের কাজ করতে পারেন না।
নাজিয়া একটু হাত লাগালে সুবিধা হয়, কিন্তু সদ্য বৈধবার চাদরে মোড়া নাজিয়ার সংসারের প্রতি মায়া টান উঠে গিয়েছিল। হাত বাড়িয়ে কিছুই করতে মন চাইতো না, খাওয়াটুকু খেতেন শরীর চালানোর জন্য। আজ মহিলার অভিব্যক্তি দেখতে নিচ থেকে মুরগিটা কাটতে চেয়েছিলেন, দুয়ে দুয়ে চার মেলাতে সময় লাগলো না। ভারী বুক নিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত মিতুলের জন্য নিয়ে গেলেন। মিতুল সবটাই শুনেছে, অভিজ্ঞতা যেন হুট করে তার বয়স 10 বছর বাড়িয়ে দিয়েছে। মাথার উপর ছায়া না থাকলে গ্রীষ্মের রোদ চিনতে দেরি হয় না, তারও হয়নি। আফসোস, মা তার ভাইকে নিজের ছাতা ভেবে আঁকড়ে ধরতে চেয়েছিলেন, কিন্তু রাত ভাঙা ছাতা যে কারো কাজে আসে না এটা বুঝতে দেরি করে ফেলেছেন। মায়ের মলিন মুখের দিকে তাকিয়ে অর্ধেক শরবত খেলো মিতুল, বাকিটা মায়ের দিকে এঁকে দিল। নাজিয়া দুর্বল কণ্ঠে নিষেধ করলেন, খাবো না, তুই খা। খাও খাও ঠুস করে, আমিও নাই হয়ে গেলে তখন বুঝবা। তুমি তো আগেই কিছু বোঝো না। নাজিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, জাপটে ধরলেন ছেলেকে। এমন কথা বলতে পারলি বাপ? এমন কথা কি? হায়াত ময়ূতের ভরসা আছে? আমরা এই আছি এই নাই। জীবন এমনিতেই অনিশ্চিত, তার ভিতরে নিজেদের মানুষগুলোর সাথে সম্পর্ক নষ্ট করার কি দরকার বলো? শেষটুকু নরম কণ্ঠে বলল মিতুল। মুখ শুকনো করে বসে থাকা মায়ের দিকে তাকালে তার বুকটা হু হু করে ওঠে। নিজের সবচেয়ে কাছের মানুষটা হারিয়ে মা যেন নিজেও হারিয়ে যেতে চাইছে। নাজিয়া অবশ্য মিতুলের কথার গুরু রহস্য বুঝলেন না, চুমুতে চুমুতে ভরে দিলেন ছেলের ঘরমুক্ত মুখখানি। মিতুলের আফসোস হয়, মা কেন আপাকে কখনো এভাবে আদর করে না। দুপুরে খাওয়ার আগে আগে মকবুল আলী এলেন, মিতুলকে জড়িয়ে ধরলেন সস্নেহে। নাজিয়া তার আগমনের কারণ বুঝতে চেষ্টা করলেন। পুকুরে মাছ ধরলো সেই দিন, বেচে কিনে যা হলো তা দিয়ে আসলাম। ওরা তো মৃদুলকে সেভাবে চেনে না, তুমি বললে এরপর থেকে তোমার কাছে দিয়ে যাব। নাজিয়াকে উদ্দেশ্য করে বললেন মকবুল আলী। নাজিয়া একবার টেবিলে রাখা টাকার দিকে তাকালেন। তিনি কিছু বলার আগেই মিতুল বলল, আমি এসব ঝামেলায় যাচ্ছি না। মার আরও আগে যাওয়ার দরকার নাই। আপনার যদি অসুবিধা না হয় তাহলে আপনি এই দিকটা একটু দেখে আসুন। মকবুল আলী মাথা নাড়লেন। অসুবিধা কি? আগেও তো ওরা আমার কাছেই দিত, আমি তোর দাদির কাছেই দিতাম, এখন তোদের কাছে দিয়ে দেব, সমস্যা নাই। কিছুক্ষণ নীরবতার পর মকবুল আলী বললেন, মালিহা বলল ওখানে বাসা বাড়ির খোঁজ শুরু করবে। তোমরা কি যাওয়ার নিয়ত পাকা করে ফেলেছ? মিতুল মায়ের দিকে তাকালো। নাজিয়া চুপ করে আছেন, তার দৃষ্টি মেঝের দিকে। মকবুল আলী নিজে বললেন, অনধিকার চাচা হয়ে যাই তাই বলি, কিছু মনে নিও না। ওখানে মেয়েটা পড়াশোনার জন্য থাকবে, বাসা ভাড়া নেওয়া তো মুখের কথা না। একটা বাসা গোছগাছ করতে কত কিছু লাগে, সেসব কি এখন কিনবা নাকি এখান থেকে টেনে নিয়ে যাবা? দুটাই কষ্টের বিষয়। আবার বছরের এক সময় মিতুলের ট্রান্সফারের জন্য সমস্যা হবে, পরের বছর এসএসসি প্রস্তুতি নিতে হবে। এখন যদি সেই স্কুলে খাপ খাওয়াতে না পারে তাহলে ওর পড়াশোনার মনোযোগ হারাবে। ওখানে নিজেদের মানুষ বলতে কেউ নাই, বিপদ আপদ কার কাছে যাবে? আমি বলি কি, নিজের বাড়ি ঘর থাকতে এত ভোগান্তির দরকারই বা কি? নিজের বাড়ি থাকার কোনো ঘর ভাড়া লাগে না, আশপাশে পরিচিত মানুষ। এখানে তোমারই ভাই, ওখানে আমরা আছি। ছেলেটা কাজ করতে শিখছে, আল্লাহ চাইলে তোমার বেশি কষ্ট হবে না। ঠান্ডা মাথায় ভাবো মালিহার মা, স্বামীর ভিটা একবার ছাড়লে ফিরে আসা জটিল হয়ে যাবে। এতক্ষণ পর নাজিয়া মুখ খুললেন। তাহলে আমাকে কি করতে বলেন? মকবুল আলী আশা করেনি নাজিয়া তার কাছে পরামর্শ চাইতে পারে। মায়ের নরম কণ্ঠ শুনে মিতুলের মনে আশার সঞ্চার হলো। জন্মস্থানের সাথে নারীর টান থাকে, কেই বা সেই টান ছিন্ন করতে চায়। তুমি নিজের বাড়িতে ফিরে চলো, তোমার বাড়ি, তোমার সংসার। মতি তোমার হাতে ছেলে মেয়েদের দায়িত্ব দিয়ে গেছে, তার বাড়িঘর ছেড়ে গেছে, সেগুলো দেখভাল করার দায়িত্ব তো তোমারই। মনোমালিন্য ভুলে যাও। আমি বড়, আমার উচিত ছিল ভাইয়ের সাথে ঝগড়া না যাওয়া, অথচ ঝগড়াটা আমি জড়িয়ে রেখেছি।
কৌশলে স্ত্রীর কথা এড়িয়ে গেলেন। জনসম্মুখে স্ত্রীর বদগুণ বলে তাকে ছোট করার কোনো ফায়দা নেই। তিনিও হুঁশ হারিয়েছিলেন, নয়তো স্ত্রীর অন্যায় কথায় তাল দেবেন কেন? তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি করতে যেয়ে যে সম্পদ হারিয়ে ফেললাম, তারপর হুঁশ ফিরল, কিন্তু মানুষটার ফেরার তো আর উপায় নাই। কণ্ঠ রোধ হয়ে এলো মকবুল আলীর। আজ শুধু ছোট ভাইটার কথা মনে হয়ে বুক পড়ছে, কিন্তু আগে হলে ক্ষমা চাওয়ার কথা তিনি চিন্তাই করতে পারতেন না। নাজিয়া হাঁক চোখে গেলেন। সম্পর্ক যেমনই হোক, তিনি ভাসুর হন। বয়সে বড় মানুষটার থেকে এমন কথা শুনে তার পাথর মন কেঁদে উঠল। নিজে মায়ের পেটের ভাই তো কোনোদিন কাছে বসিয়ে দুই দণ্ড ভরসার কথা শোনালেন না। যে ভরসার হাত বাড়িয়ে দেয় না, তার কাছে ভরসার বানিয়ে আশা করা যে বোকামি, সেটা হারে হারে টের পেলেন নাজিয়া। মালিহার সাথে একবার কথা বলে নেই ভাইজান, তারপর আপনাকে জানাবো ইনশাল্লাহ। মকবুল আলীর মুখে হাসি ফুটে উঠল, হাসলো মিতল। নিজের বাড়ি ফিরে যাওয়ার আশা এবং মায়ের বুকে বোনের প্রতি গুরুত্ব তাকে পুলকিত করেছে। এবার বলছি, এই পরগাছা জীবনের রীতি ঘটল। ফুরফুরে মন নিয়ে অফিস থেকে বের হলো ইতমিনান। তার মন ভালো করার জন্য বাইরে দাঁড়িয়েছিল মানিক এবং লাল পাহাড়। উচ্ছ্বসিত ভঙ্গিতে তাদের দিকে এগিয়ে গেল ইতমিনান। আরে মালিক মিয়াজে, কি অবস্থা তোমার? ভালা। মানিকের চোখে মুখে ইতস্তত ভাব। ইতমিনান ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? কি হইব? কিচ্ছু না। বড় লোকে মানুষের স্বভাব খালি সন্দেহ করা। আমি মোটেও বড়লোক নই মানিক। পকেটে টাকা নাই, বাড়িতে বউ নাই। বড়লোক বলার কোনো কারণ না। হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল ইতমিনান। চলতে শুরু করলো সে। তার সাথে মানিক পেছনে লাল পাহাড়। কেন, আপনার বউ কই গেছে? মানিকের কণ্ঠে চিন্তার আভাস। বিয়েই তো করিনি, বউ পাবো কোথায়? মানিকের চিন্তা বদলে বিরক্তি প্রকাশ পেল। ধুলা প্যান্টের পকেট থেকে ছোট একটা বোতল বের করে ইতমিনানের দিকে বাড়ি দিল। বলল, বউ আছে আপনার শ্বশুর বাড়ি, আপনি মাল খান? বড় বড় করে মানিকের দিকে তাকালো ইতমিনান। তার হাতে ক্ল্যামনের বোতল। মানিক গলা ফাটিয়ে হাসতে হাসতে বলল, ভদ্রলোকের ভয়, মালের নাম শুইন্না চোখ খুলে আসতেছে। ইতমিনান ছোট্ট বোতলটা হাতে নিল। আপ্লুত চোখে দেখলো কারো ইনকামের প্রথম খরচা। তিন ঢুকে বোতল খালি করে ফেললো ইতমিনান। ছুড়ে দিল রাস্তার একপাশে পড়ে থাকা ভগ্নপ্রায় ডাস্টবিনে। মানিককে বলল, একটা স্কুলে ভর্তি হও মানিক। কি করতে? পড়াশোনা শিখবা। দরকার নাই, পড়াশোনা শিখলে মানুষ নিজের নিয়ে অহংকার করে। সবাই করে না, আমিও কিন্তু পড়াশোনা করেছি। তোমার কি আমাকে অহংকারী মনে হয়? এই যাত্রায় মানিক চুপ করে গেল। ঘাড় চুলকে বলল, পড়াশোনা তো মেলা কঠিন। সব কাজই কম বেশি কঠিন। সারাদিন রোদে ঘুরে ভাঙা বোতল প্লাস্টিক খোঁজা কঠিন। সামান্য একটা সাইনবোর্ডের কাগজকে সম্বল করে রাত কাটানো কঠিন। অনেকের জন্য এক ঘুমে রাত কাবার করাও কঠিন। পৃথিবী দেখতে সহজ, টিকে থাকতে কঠিন। এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে বলল ইতমিনান। মানিক চোখ বড় করে বলল, আপনি দেখি জ্ঞান দিতে পারেন। কেন, আমাকে কি তোমার অজ্ঞমূর্খ মনে হয়? পাগল মনে হয়? তার নাম ঠিক করতে যেই বেড়া মাইলের পর মাইল হাঁটতে পারে তারে আমার আস্ত পাগল মনে হয়। প্রেস্টিজ তো আর রাখলে না মানিক। এমনিতেই বিয়ে নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি এসব কথা বললে তো নিজের উপর আর কনফিডেন্সও থাকবে না। বলে চিন্তার ভাঁজ ফেলে বলল ইতমিনান। আমার কয়বার সব পাগল মানুষের সাথে লাগে। হোটেল পাইছি একটা মিন্টু। কেন, মিন্টু কি করেছে? এত কিছু আপনার জানা লাগবো না। মাগরিবের আজান দিতে শুরু করছে, হঠাৎ কি মনে কইরা মিনান বলল, মানিক চলো মসজিদে যাই। ভ্রু কুচকে মানিক বলল, কি করতে? নামাজ পড়তে। আবার কি করতে? আমার সহি সালামত দেখা আপনারে ভাল লাগে না? আবার মাইর খাইতে আমি যাই আর কি। দেখি আজকে কে মারে, চলো। মানিকের হাত টেনে নিয়ে গেল ইতমিনান। লাল পাহাড় মসজিদের বাইরে জুতোর সামনে দাঁড়িয়ে রইল। উজুখানায় মানিককে দেখে অনেকে আর চোখে তাকালো। উদাম গা, রোদে পোড়া
রুগ্ন দেহের ভেতরে আবদ্ধ বুকের খাঁচা স্পষ্ট, চোখ মুখে রুক্ষতা, চুল এলোমেলো, পরনে ময়লা প্যান্ট, হাঁটুর বেশ খানিকটা নিচে তার অবস্থান। এদিক ওদিক অগণিত ছেঁড়া। মুসল্লিরা একে একে কাতারে দাঁড়াচ্ছে। মানিককে পাশে নিয়ে দাঁড়ালো ইতমিনান। অনেকে এসে ইতস্তত করছে। এমন ছেলের পাশে দাঁড়ালে গায়ে ময়লা লেগে যাবে। চকচকে পাঞ্জাবিতে ময়লার দাগ কেই বা চায়? তবে তার পাশ ঘেঁষে দাঁড়ানো শার্ট প্যান্ট পরিহিত যুবকের দিকে তাকে কেউ কিছু বলতে সাহস করছে না। ছেলেটার ঘূর্ণায়মান চোখ দুটোই বলে দিচ্ছে সে যে ছেলেটার অভিভাবক। হঠাৎ বছর চারেক এক বাচ্চা ছেলে এসে মানিকের পাশে দাঁড়ালো। মুখ ঘুরিয়ে মানিককে দেখে চওড়া একটা হাসি দিল। তবে সেটা স্থায়ী হলো না। সম্ভবত সম্পর্কে ছেলেটার দাদা লোকটি তাকে বকতে বকতে সরিয়ে নিলেন। আগে আগে দৌড়ে গেছো কেন? আমার সাথে দাঁড়াতে বলছে না তোমার মা? যাত্রার সাথে দাঁড়াইলেই হইল। মানিক অবশ্য কষ্ট পেল না এসব শুনতে শুনতে এখন আর গায়ে লাগে না। তবে ইতমিনান লোকটাকে দেখলো, শুভ্র দাড়ি, মুখে মাথায় টুপি, বাহ্যিক আবরণে মুসলমান বুঝতে ভুল হয় না। কিন্তু ভেতরটা? হিকামতের পর সকলে নামাজ শুরু করলো। মানিকের পাশটা খালি পড়ে রইল, অথচ পেছনের কাতারে ভরপুর। ফরজ নামাজ শেষে ইমাম সাহেব বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।